তাহলে দেখো এবার হচ্ছে সেকেন্ড পার্ট, এবার হচ্ছে লাস্ট বা সেকেন্ড পার্ট বলতে পারো। আগের চ্যাপ্টারতে কি অ্যানালাইসিস করলাম ক্লাস 9-এর, এটা হচ্ছে তোমাদের ক্লাস 9। আগের চ্যাপ্টারে আলোচনা করলাম, এইটা তোমাদের আমি গ্রাফিক্যাল বলতেছিলাম যে এই যে 3x প্লাস 4y প্লাস 12 এক নম্বর ইকুয়েশন, একে এই 3টাকে A1 বলে, এই 4টাকে B1 বলতেছি, 12টাকে C1 বলতেছি। কেন? এক্স না, কিন্তু এক্সটা দেখো এগুলো তো কনস্ট্যান্ট সংখ্যা, এগুলো কনস্ট্যান্ট সংখ্যা। এক্স আর ওয়াই কি ভেরিয়েবল, মানে এক একটা সময় একরকম মান আসে, পরিবর্তনশীল। একেই বলে অ্যাকচুয়ালি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। পেয়ার মানে জোড়া, এই যে একটা আর এই যে একটা, দুইটা জোড়া। আর যেহেতু একটা লাইন হয় তাকে বলা হচ্ছে লিনিয়ার। পেয়ার মানে জোড়া, লিনিয়ার মানে হচ্ছে লাইন, আর ইকুয়েশন মানে হচ্ছে এই যে সমান সমান ইকুয়েশন। ইন টু ভেরিয়েবল কেন বলতেছে? দুইটা মান বের হয়। কেন দুইটা মান বের হয়? যেহেতু দুইটা সরলরেখা একটা জায়গায় ছেদ করে, এই ছেদ বিন্দুটা আমি দেখাইছি। তাহলে একটা জায়গায় ছেদ করলে কি হচ্ছে? একটা এক্স এর মান বেরাচ্ছে, একটা ওয়াই এর মান বেরাচ্ছে। তার জন্য বলছে টু ভেরিয়েবল। ভেরিয়েবল কোনটা? যেটা এক্স, পরিবর্তনশীল। এগুলো কখন কি মান বেড়ে বলা মুশকিল, এটা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, বলবা ঠিক আছে। কিছু না থাকা মানে ভাবি নেবা এক থাকে। ঠিক আছে, তো এইবার দেখো এখানে দুইটা সমীকরণ তোমার বইয়েরই তুলছি। এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছো, যাই নেই, এইটা করলেই হয়ে যাবা। বলছি এই 3টা A1 হবে, এই 4টা B1 হবে, এই 12টা C1 হবে। এই 7টাকে এ ধরে না ধরে A2 আলাদা দিলাম, এই 6টাকে B2, আর এই 42টাকে C2 আলাদা আলাদা নাম দিলাম। কি হয় তাহলে? যদি A1 A2 B1 B2 ইজ ইকুয়াল টু নট হয়, দেখো নট কেন? এইখানে এর মান 3, এইখানে এর মান 7, দ্বিতীয় নম্বর ইকুয়েশনে 3/7। পরের ইকুয়েশনে বির মান কত? 4। 2 নম্বর ইকুয়েশনে বির মান কত? B2-তে দেখো 6। 3 7 4 6, যদি এটা কাটটাও তুমি 2 দুগুণ 4 3 দুগুণ 6, তাও এর সাথে মান আসে নাই। তখনই বুঝে গেলা তুমি, একটা ইকুয়েশন দেখেই বোঝা যায় যে ওইটা ছেদ করবে কিনা। যদি ছেদ, এটা দেখেই বুঝে গেছো। যদি প্রথম দুইটা, শেষের লাগবেই না তোমার, প্রথম দুইটা যদি দেখলা সমান সমান হইল না বসায়, তাহলে বুঝলা যে এইটা একটা সমাধান পাবো। এই সমাধানটা কিভাবে একটা পাইছি এবার এইটাও তোমাদের দেখাইছি। বললাম এই দেখো 1 নম্বর ইকুয়েশনটা লিখলাম, বললা এক্স এর মান কি ধরবা? ধরলা 0। তা 3 0 0 হয়ে গেল। বললা হ্যাঁ। এই 4টা 12-র সাথে কিভাবে ভাগ হবে? তাহলে ওয়াই সমান সমান বেড়াচ্ছে কি 4 দিয়ে, 3 4 12। ঠিক? বলবা হ্যাঁ। বললো আবার ধরো 3-এর মান কি ধরলাম? 4 ধরলাম। বললাম 3 4 কত হইলো? 12। ওই পাশে গেলে কি হয় বলো? বললাম -12 হয়ে 0 হয়ে যাবে। তাহলে ওয়াই এস রাইকে যখন 4 দিয়ে ভাগ করতে নেবা, 4 0 0 হবে। বললাম ঠিক আছে। এগুলো বাইর করা তো অনেকেই জানে, যদি না জানে থাকো তাহলে দেখে নাও। আর একটা বললাম 4 দিয়ে করলাম, 3 4 12, কি 12 হইলো বলো? 3 4 12। বলবা -12, -4 দিছি। ওই পাশে গেলে +12 24, 4 দিয়ে ভাগ করলে 4 6 24। কিভাবে এক্স ওয়াই এর মান নির্ণয় করে হয়ে গেল। 2 নম্বরটাও একইভাবে বসাইলাম, বসায় মানগুলোকে স্ক্রিনশটে দিয়ে দিলাম। এক্স এর মান কত? এক্স এর মান কত দেখো, দেখাচ্ছি তোমাকে। এক্স এর মান কত? 0। তাহলে এই দেখো আমি 0। ওয়াই এর মান কত? 3। 1 2 3, এই যে 3 দিছি। হ্যাঁ দিছো। এক্স এর মান কত? 4। 4 গেছি। 1 2 3 4, 4 গেছি, বলে গেছি। যার পরে কি গেলাম? 0। 0 তো ওয়াই যাইতে পারছো না ওখানেই, বলে ঠিক আছে। পরেরটা এক্স এর মান কি যাচ্ছ? -4। তাহলে -4 যাও, 1 2 3 4, -4 গেছো। -4-এর পরে কত যাবা? +6। ওয়াই এর মান +6 উপরে, তাহলে 4 -4 6, এই যে -4 এই 6, 1 2 3 4 5, এই দেখো 6।
এরম করে ইকুয়েশন দুটো যখন নামাইছি দেখলাম এইখানে আইসে ছেদ করে যাচ্ছে, এটা ওইভাবে নামাইছি। তার মানে বুঝে গেলা যে আমার কি দাঁড়াইলো মানটা। বললাম মানটা দাঁড়াইলো যে এক্স আর ওয়াই যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দিলাম, সেটা হয়ে যাচ্ছে 9/4। সেটা হয়ে যাচ্ছে 9। এ দেখো এখান থেকে এখানে ছেদ করছে, এইটা আসছে 9, আর নিচে আসছো এখানে ছেদ করছে, তাহলে এইটুর পাশে +9, আর নিচে আসছো মানে -4। তাহলে এর অ্যান্সার হচ্ছে 9/4। দেখাই দিলাম কেন, কি বৃত্তান্ত। এইটাই অ্যানালাইসিস হয়েছে, আবার অ্যানালাইসিস হইল। বললাম ঠিক আছে। দ্বিতীয় বলছিলাম সেম টু সেম, এই A1 আর A2 সমান সমান B1/B2 সমান সমান C1/C2। যদি সব সমান থাকে তাহলে কি হয়? তাহলে বলবো যে যদি সব সমান দেখো তাহলে ভাববা তুমি যে সেটা অসংখ্য থাকবে। অসংখ্য কেন? মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আবার 1 নং সমীকরণে মান টাঙায় নিলাম, লিখলাম এক্স এর মান ধরলাম -1, বললো এক্স এর মান -1 ধরলাম, তাহলে এক অক্ষে 1 -1, ওই পাশে গেলে কি হবে? 6, 3 দুগুণ 6, -1 ধরলা, কিন্তু -1 অক্ষে 1, ওই -1 এই পাশে যাচ্ছে, +1, 6, 3 দিয়ে ভাগ করবা, 3 দুগুণ 6। এরম করে প্রত্যেকের মান যখন পুট আপ করলাম দেখা গেল একটা সরলরেখার উপর একটা সরলরেখা পড়ে গেল। ওভারল্যাপিং যাকে বলা হচ্ছে ওভারল্যাপিং, ইংরেজিতে বলে ওভারল্যাপিং, আর বাংলায় বলে হচ্ছে এটাকে সমরৈখিক। ঠিক আছে, মানে একটা রেখার উপর একটা রেখা এসে পতিত হয়ে গেল। ঠিক আছে, একটার উপর একটা এসে পতিত হয়ে গেল, এইটাও যেখান দিয়ে যাচ্ছে ওইটা ওর উপরেই পড়লো। দেখে মনে মনে দেখো তুমি নিজে নিজে টাঙাবা, এক্স ওয়াইয়ের মান তো নিজে নির্ণয় করা শিখলা। তাহলে এক্স ওয়াইয়ের প্রচুর মান কেন পাওয়া যাচ্ছে দেখো, তুমি তো জায়গা জায়গা ছেদ করছো, তো জায়গা জায়গা ছেদ করছো, জায়গা জায়গা ছেদ করছো, জায়গা জায়গা ছেদ করছে। তাহলে এক্স ওয়াই, আমি যাচ্ছি ছাই পড়ছে। আচ্ছা, এবার কি হলো, তাহলে কোথায় ছিলাম? বলতেছি ওভারল্যাপিং হয়ে গেল, মানে একটা মানগুলো কি দেখো, এইখান থেকে এইটার, এইখান থেকে যতগুলো মান পাচ্ছ তুমি তো একটার উপর একটা না, তোমার তো একটার উপর একটা ছেদ করছে। তার মানে কি এইখানে গেলা এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, জায়গা জায়গা ছেদ করছে, জায়গা জায়গা ছেদ করছে, একটার উপর একটা। তাহলে এটার প্রচুর সমাধান পাচ্ছ, মেনি সলিউশন। তাই বললো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন মেনি ভেরিয়েবল। বহু মান, ভেরিয়েবল কোনটা? এটা পরিবর্তন হয়, একে ভেরিয়েবল বলে, এগুলো তোকে কনস্ট্যান্ট বলে, এগুলো তো কনস্ট্যান্ট সংখ্যা বলে, এগুলোকে তো কনস্ট্যান্ট সংখ্যা বলে, এগুলো তো কনস্ট্যান্ট সংখ্যা বলে। এটা তো পরিবর্তন হয় না, এটাকে কনস্ট্যান্ট বলে, আর এটাকে ভেরিয়েবল। এটার হচ্ছে মেনি ভেরিয়েবল। কখন হইতে পারে সেটাই মনে রাখো, সব সমান সমান হইলে। কেমন? সব সমান সমান হইলে। কেমন?
অর্থাৎ A1, আচ্ছা এইটা কি করে সব সমান সমান হয়ে গেল ভাই? দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, এটা কি করে সমান সমান এটা দেখাইনি কিন্তু তোমাদেরকে। হ্যাঁ, 1/2 তোমাকে বলছি A1 A2, বলবো 3/6, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তারপরে কি বলবো 5/10, তোমাকে তুলছি তো ওইটার থেকে, আমি ওই যেটা করাইছি আগে ওইটার থেকে তুলে নিছি, শুধু ওইখানে কের মান কত 6, ওটা 6 বসাই দিচ্ছি, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, প্রত্যেকের মান সমান আসছে, সেইটারই মান বসাই গেছি, একটার উপরে একটা ওভারল্যাপ করছে, তার মানে বুঝে গেলা মান সমানে পাল্টাচ্ছে, মান সমানে পাল্টাচ্ছে। দেখে নাও, মাইন্ড স্যাটিসফ্যাকশন করে নাও, এইখানে একটা মান, এই এক্সের মাইনাস দিক প্লাস দিক, এক্সের প্লাস দিক মাইনাস দিক, এই যত জায়গায় যাচ্ছ তুমি, একটা এক্স আছে একটা ওয়াই আছে, একটা এক্স আছে একটা ওয়াই আছে, একটা এক্স আছে একটা ওয়াই আছে, হ্যাঁ জানতে পারলা? এর মেনি সলিউশন। আর কোনটার আরেকটা আছে, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যদি এরকম হয়ে যায় তোমার যে প্রথম দুইটা সমান, এই দেখো এখানে যদি বলো কি আছে, তাহলে বলবো 1 আছে, 1 আছে, 1 আছে, তাহলে দেখো তুমি জানো এগুলোকে তো A1 সরি A2 A1 কনস্ট্যান্ট ভ্যালুকে, এখানে B1 তো এখানে B2, এইটা C1 তাহলে এইটা C2, জানো। দেখো প্রথম দুইটাকে সমান হয়েছে, অ্যাকচুয়ালি তোমাদের নিয়ম হচ্ছে এরকম করে লিখে নেওয়া সুন্দর করে, এইটাকে ওই পাশে নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ লেখা উচিত 2x, এই পাশে গেলে পরে -1y + 1 = 0, এইটাকে 2x, এইটা এই পাশে চলে গেলে পরে 1y + 3 = 0, বলবা এইটা A ধরো, তাহলে A1, এইটাকেও A ধরো, তাহলে A2, ঠিক আছে, এইটাকে B ধরো B1, এইটাকে B ধরলে B2, তাহলে A1 A2 তো 1, B1 B2 তো 1, এইটা তোমার যদি নট অ্যাভেলেবেল হয়, এইটা সমান সমান হয় না, তার মানে কি, তার মানে এখান থেকে এইটার ক্ষেত্রে কি জানলা যে A1 আর A2 সমান সমান B1/B2 হইতে হবে, কিন্তু কিন্তু পরবর্তী যে C1 আর C2 যে আছে ওইটা নট ইকুয়াল হবে, এটা দেখেই বুঝবা তুমি। তাহলে তার কি হয়, সেইটারই এই মানগুলো কিভাবে নির্ণয় করে এক্স ওয়াই, এই যে নিজে করো এখান থেকে তুমি, 2 0 0 1 2 0 0 এসে 1, এখানে ওয়াই রেখে দিচ্ছে, এদিক থেকে আসলে কি হবে, এটা কত ছিল 1 1 1 2, তুমি দেখে নিবা, আমি মানগুলো বসাইছি এইখানে বসাইছি, দুইবার দেখাচ্ছি যেহেতু, এই মাইন্ডে দেখবা বসাবা মান, এইটা কি হবে প্যারালাল হয়ে যাবে, এটা কি হবে বলবা প্যারালাল হয়ে যাবে, মানে সমান্তরাল হয়ে যাবে, আর সমান্তরাল সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ, সমান্তরাল হলে পরে কি হবে পরস্পরকে কোনো সময় ছেদ করবে না, না ছেদ করলে পরে কোথার থেকে তুমি এক্স আর ওয়াই এর মান নির্ণয় করবা, তোমাকে তো দুইটা লাগে না, দুইটা সরলরেখার তো লাগবে না, দুইটা সরলরেখাকে মার্জিন মানে একসাথে মিলে কি দাঁড়াচ্ছে, ওর দুজন তো ছেদই করে নাই, আবার প্যারালালও চলে যাচ্ছে, তাহলে ভাববা যদি প্যারালাল হয়ে গেল, তাহলে ভাববা কোনো সলিউশন পাবো না আমি, কোনো সমাধান সম্ভব না, ঠিক আছে। তাতে দেখে বোঝার উপায় কি, দেখে বোঝার উপায় হচ্ছে এইটুকু, আর ছবির ডায়াগ্রামে কি করে করতে হয় সেটা এখানে দেখাইছি আমি, কেমন, এইটাই আগের দিনও করাইছি, আজকেও রিপিট দিলাম যে এইটা হচ্ছে গল্প ছিল, ডায়াগ্রামটা আঁকতে পারতেছিলাম না, এখন যেটা আজকের ব্যাপারে বলবো সেটার আলোচনা হয়েছে, বলছে মধ্য বিন্দু
এই যে অ্যাকচুয়ালি মেন আলোচনা হচ্ছে মধ্যমা নিয়ে। দেখো, ত্রিভুজের মধ্যমা যদি তুমি বলো, ত্রিভুজের মধ্যমা কথা যদি বলো, মধ্যমা কি বুঝবা? বলবা মধ্যবিন্দু বিপরীত কৌণিক বিন্দু। তার মানে দেখালাম, বললাম আগে এমন একটা ত্রিভুজ আঁকি যাতে সমবাহু না হয়। বললাম মধ্যবিন্দু বিপরীত কৌণিক বিন্দু, বললাম মধ্যবিন্দু বিপরীত কৌণিক বিন্দু, বললাম মধ্যবিন্দু অর্থাৎ মধ্যবিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত যে সরলরেখা আঁকা যায় তাকেই বলে হচ্ছে মধ্যমা। আর এই মধ্যমা তিনটি যেখানে ছেদ করে তাকেই বলে ভর কেন্দ্র। এই যদি নাম দাও, এই ভর কেন্দ্রের নাম যদি তুমি একটা এই বিন্দুটার নাম দিলা জি, তাহলে এইটা 2 যদি হয় এইটা 1 হবে। এই দেখো এইটাও তাই, এইটা 2 হলে মানে এইটাই কথাই এখানে লিখছি আমি, এই কথাটাই আমি এইখানে লিখছি। মধ্যবিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু তাকে বলে মধ্যমা। বললা ঠিক আছে, তাকে বলে মধ্যমা। আর 3 বিন্দুর মিলনস্থল নাম দিলা ভর কেন্দ্র। শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র 2 অনুপাত, আর ভর কেন্দ্র থেকে মধ্যবিন্দু 1 অনুপাত। এইটাই এখানে আমি দেখাইলাম। শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র 2 অনুপাত, ভর কেন্দ্র থেকে মধ্যবিন্দু পর্যন্ত 1 অনুপাত হয়। বলবো ঠিক আছে। এখন আলোচনা মধ্যবিন্দু নিয়ে যদি আলোচনা করে, দেখো অ্যাকচুয়াল ফ্যাক্ট কি। এটা তো ত্রিভুজের মধ্যবিন্দু গেল, ত্রিভুজের মধ্যবিন্দু এটা 2:1 হলো, ঠিক আছে। এইটা দেখো, যখনই ত্রিভুজটা, এটা তো ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা কি বলবো আমরা? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণীকে ইংরেজিতে মনে রাখবা বলে হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল। অ্যাকুট ট্রায়াঙ্গেল লেখা দাও। অ্যাকুট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল কেন বলে? অ্যাঙ্গেল মানে কোণের ব্যাপার আছে। তো তোমার তো বাহু দিয়েও 3 প্রকার ত্রিভুজ আছে না, 3টি বাহু দিয়েও আছে না, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তাহলে কোণ বলে অ্যাকুট, অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল। অ্যাকুট মনে রাখবা সূক্ষ্ম, আর ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। এইটার ক্ষেত্রে তো হইল এটা, যদি ত্রিভুজ সমবাহু হয়ে যায় তা হইলে কিন্তু তুমি তো মধ্যবিন্দু আসছো। এইবার যখনই তুমি মধ্যবিন্দু যাচ্ছ তখন 90 ডিগ্রি আপস্যাপ হয়ে গেল, যেহেতু সমবাহু ত্রিভুজ, যাকে বলে ইকুয়াল থেকে আসছে কথাটা কিন্তু ইংরাজি। ইকুয়াল মানে জানো তুমি, ইকুয়াল মানে কি? বলবা ইকুয়াল মানে সমান, ইকুয়াল লিটারেল ট্রায়াঙ্গেল। ঠিক একইভাবে যখন তুমি এইখান থেকে এইটার মধ্যবিন্দু যাবা, এই মধ্যবিন্দু নিলা, এইটা যাবা, ঠিক এও 90 ডিগ্রি হয়ে যাবে, এইটাও 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? কোইন্সিডেন্ট ঘটতেছে, যেটা ঘটা উচিত না সেটাই ঘটেছে। সব তোমার এটা মধ্যমা হয়ে গেল, বললো হ্যাঁ মধ্যমা হয়ে গেল। এইটা আবার লম্ব কেন্দ্র হয়ে গেল, দেখবা একটু আগে দেখবা লম্ব কেন্দ্র কেন হইলো, আমি লেখছি। বিপরীত কৌণিক বিন্দু থেকে ধরো আমি একটা এই ত্রিভুজটার লম্ব আঁকবো। লম্ব মানে কি? বিপরীত কৌণিক বিন্দু থেকে শীর্ষবিন্দু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে গেল। আবার পরিবৃত্তর ধর্মটা কি? পরিকেন্দ্রের ধর্মটা কি? যে একটা ত্রিভুজ আঁকছো তুমি, মনে করো একটা ত্রিভুজ আঁকছি আমি, একটা ত্রিভুজ আঁকছি। কিরকম ত্রিভুজ? পরিবৃত্ত ধর্ম। মধ্যবিন্দু নিবা,
মোটামুটি 90 ডিগ্রি। মধ্যবিন্দু নিবা 90 ডিগ্রি, মধ্যবিন্দু নিবা 90, যেখানে মিলিত হবে এইটাকেই বলতেছে পরিকেন্দ্র। কিন্তু এর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে মধ্যবিন্দু নিছো 90 ডিগ্রি গেছো, এইটা তুমি যাইতে নাও নাই, কিন্তু আপসাপ হয়ে গেছে, তাকেই বলছে কোইন্সিডেন্ট। আর এই কোইন্সিডেন্ট হলে পরে এটারও ব্যাখ্যা আগে দিছি, আরেকটু ব্যাখ্যা দেওয়ার জন্য আবার বলছি তোমাকে আমি, যে মধ্যবিন্দু বললাম এবার লম্ব কেন্দ্র কাকে বলে। দেখো, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, আর পি আর এই কারণে লিখছি, একটু আগে বললাম শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর 90 ডিগ্রি, একেই লম্ব বলে। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর 90 ডিগ্রি। আচ্ছা, এইটাকে দেখো, তুমি তো একটা বাহুর উপর একটাকে লম্ব বলে, যেহেতু শীর্ষবিন্দু থেকে আসতেছো এই জন্য ওটাকে লম্ব, শীর্ষ লম্ব কেন বলছে, শীর্ষ লম্ব বলছে, শীর্ষ লম্ব। ইংরাজিতে বলে হচ্ছে অ্যালটিটিউড, ইংরাজিতে বলে হচ্ছে অ্যালটিটিউড, TUDE। এই জন্য একে নাম একটু আলাদা রাখলো, কেন কোনো বিন্দু থেকে আসলে 90 ডিগ্রি, কিন্তু শীর্ষবিন্দু থেকে আসলে তার নামটা অ্যালটিটিউড বলে, বাংলায় বলে হচ্ছে শীর্ষ লম্ব। ঠিক আছে, এইবার দেখো, এর একটা জিনিসের ধর্ম আছে, ওরও আছে এরও আছে। কি কি ধর্ম তোমাদের বলি। বললাম যে ত্রিভুজটা যদি 90 ডিগ্রি না হয়, সূক্ষ্মকোণী না হয়, যদি 90 ডিগ্রি হইতো, মানে সমকোণী হইতো না, সমকোণী হইতো। এই যে লেখছিস এটা লেখিনি আমি, যজ্ঞা এখন মনে পড়ে গেছে, অত তোর মনে পড়ে না সময়। ধরো আমি 90 ডিগ্রি একটা কোণ আঁকছি, আমি বললাম বিপরীত বিন্দু থেকে 90 ডিগ্রি আঁকো, বলে আঁকছি। বিপরীত বাহু থেকে 90 ডিগ্রি আঁকো, বলে আঁকছি। বিপরীত কৌণিক বিন্দু 90 ডিগ্রি, বিপরীত কৌণিক বিন্দু 90 ডিগ্রি, বিপরীত কৌণিক বিন্দু 90 ডিগ্রি। কোথায় মিলিত হলো এটা? এইখানে এখানে এসে মিলিত হলো, এখান থেকে গেছি। তার মানে কি, যদি সমকোণী হয় তাহলে এই যে লম্ব যে কেন্দ্রটা আছে, এই তিনটা বিন্দু একসাথে মিলিত হচ্ছে কিনা বলো এখানে, তাহলে কোথায় মিলিত হবে? বলবা সমকোণে মিলিত হবে, সমকোণে মিলিত হবে। আর যদি ত্রিভুজটা ত্রিভুজ হয়ে যায়, তোমার অধিককোণী, বা বাংলায় বলে স্থূলকোণী, আর ইংরেজিতে বলে অবটিউস, TUSE, অবটিউস ট্রায়াঙ্গেল। যদি অবটুস হয়ে গেল তাহলে দেখো 90 ডিগ্রি না, তার থেকে বেশি। তাহলে বলবো তুমি এর উপরে 90 ডিগ্রি কোথা থেকে আঁকবা তুমি 90 ডিগ্রি? তখন এইখান থেকে একটা রেখা কল্পনা করতে হবে তোমাকে, তাছাড়া উপায় নেই। এখান থেকে 90 ডিগ্রি রাখতে হবে। দেখো, এটা অত লাগে না, মানে আঁকাটা সম্পর্কে বলছি যে এইটা বলতে পারে স্পেশাল কেস এইটা। আর হচ্ছে দেখো, সমকোণী ত্রিভুজ, আর মনে করবা সমবাহু ত্রিভুজ, আর কে সমবাহু ত্রিভুজ। এটা স্পেশালি কিন্তু অনেক কিছু নিজস্ব ধর্ম নিয়ে নেয়, সমবাহু। চলো, এটাও তো বলছি আমি। এইবার প্রশ্নটা হচ্ছে, আরেকটা আলোচনা করে নিই, পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কি? এই দুইটা ধর্মই তুমি নিবা। কি কি ধর্ম নিব বলবো। দেখো, পরিকেন্দ্র কি বলছি, মধ্যবিন্দু 90 ডিগ্রি। কি বললাম? মধ্যবিন্দু 90 ডিগ্রি। এই কথাগুলো এবার আমি বলে দিচ্ছি তোমাকে। এখানে আসি, বললাম একটা আমি ত্রিভুজ আঁকলাম, কি লাগবো? 90 ডিগ্রি, মধ্যবিন্দু 90 ডিগ্রি।
মধ্যবিন্দু 90 ডিগ্রি। এই আস্তে আস্তে যেখানে মিলিত হচ্ছে সেইটার নাম বলতেছে ওনারা পরিকেন্দ্র। যে 90 ডিগ্রি মধ্যবিন্দু, তখন আমি তাড়াতাড়ি মাথায় কথা বলছি, দেখবা মধ্যবিন্দু 90 ডিগ্রি, 90 চিহ্ন হয়ে দেয়, 90 চিহ্ন হয়ে দেয় মধ্যবিন্দু, যেইখানে ছেদ হবে সেটাকেই বলে পরিকেন্দ্র। আর এইখান থেকে এই পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, এগুলো প্রত্যেকের দৈর্ঘ্য সমান হয়ে যায়। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রত্যেকের দৈর্ঘ্য সমান হয়ে যায়। একেই বলে হচ্ছে পরিব্যাসার্ধ। বললা, এটাও বললা, কারণ এইটাও যা, এইটাও তা, এইটা। তাহলে যদি সমান হয় তাহলে ভাবো তুমি একটা বাইরে বৃত্ত আঁকা যাচ্ছে কিনা, বলে যাচ্ছে। এইটাকেই বড় আর বলে চিহ্নিত করা হয়, রেডিয়াস। দ্বিতীয় দেখো, দ্বিতীয় সম্পর্ক কি বলবা? দ্বিতীয় সম্পর্ক আর একটা আছে। কি সম্পর্ক? দ্বিতীয় সম্পর্ক দেখো, ধরো আমি আবার একটা, আচ্ছা আরেকটা জিনিস দেখে নাও। এইটা আগে, যদি ত্রিভুজটা সমকোণী হয়ে গেল, বললাম না এরা স্পেশাল ধর্ম নিয়ে নেয়, তো তুমি কি জানো? ধরো আঁকাটা ভালো হয় নাই, তুমি জানো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বলে হ্যাঁ আঁকছি 90 ডিগ্রি। বললাম মধ্যবিন্দু, বললাম মধ্যবিন্দু, বললাম মধ্যবিন্দু। এবার 90 যাচ্ছি দেখো, এবারে 90 যাচ্ছি দেখো, ও যায় এইখানটাই ছেদ করবে। তার মানে যদি সমকোণী হয়ে গেল, তোমার কি, তোমার পরিকেন্দ্র বা পরিকেন্দ্র আকার ধর্ম কি? ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট 90 ডিগ্রি। তো মিড পয়েন্ট 90 ডিগ্রি, মিড পয়েন্ট 90 ডিগ্রি। এইটা রাখতেই হচ্ছে না, এইভাবে মিড পয়েন্ট থেকে এইখানে আসতো 90 ডিগ্রি। তোমার কোথায় ছেদ হচ্ছে? এইটা। তাহলে এইখান থেকে নিয়ে তুমি এরকম করে একটা বৃত্ত আঁকতে পারবা, এবং এইটাই হয়ে যাবে তোমার ব্যাস। কার ব্যাস? বৃত্তের ব্যাস, বৃত্তটার ব্যাস হয়ে যায়। তাহলে এর ব্যাসার্ধ নিশ্চয়ই, অতিভুজের অর্ধেকই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। এই যে অতিভুজ, এটা যদি ব্যাস হয় তাহলে এইটা কত? ব্যাসার্ধ। সেটাকে বড় আর বলে ডিনোট করে আমি এই কথাটাই এইখানে আবার লিখছি, যে কোথায় গেল, হ্যাঁ দেখো এটা লিখছি। বলছি বিন্দু তিনটির মিলনস্থান থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু পর্যন্ত প্রত্যেক বাহুর মান সমান হয়ে যায়, তাকেই বলে হচ্ছে পরিবৃত্ত। আর প্রত্যেক সমান বাহুকে বলে পরিব্যাসার্ধ, যাকে বড় হাতের আর দ্বারা ডিনোট করা হয়। কেন? রেডিয়াসের বড় আরটাকে নেওয়া হয়। রেডিয়াস মানে ব্যাসার্ধ। আর শীর্ষকোণ ও বিপরীত কেন্দ্রস্থ কোণ, শীর্ষকোণ যা হবে, শীর্ষকোণ যদি 50 হয় তার বিপরীত হবে 100 ডিগ্রি। সে দেখাচ্ছি ছবিতে। আর কি সমকোণী ত্রিভুজ, যেটা বললাম। এইবার দেখো, ওইটাও দেখা দিচ্ছি তোমাকে। দেখো, আমি বললাম যে একটা তুমি কি আঁকবা, একটা বৃত্ত আঁকো। আচ্ছা ইয়ে বৃত্তই আঁকো, তুমি ইয়ে বৃত্তই আঁকো। দেখো সমবাহু ত্রিভুজ আঁকো, সব থেকে তোমার বুঝতে সুবিধা হবে।
বললাম সমবাহু আঁকলাম, বলে আঁকলা, আঁকছো, বলে আঁকছি। মধ্যবিন্দু মধ্যবিন্দু মধ্যবিন্দু, কি যাবা? বলছি আমি মধ্যবিন্দু থেকে সিধা আসবো, মধ্যবিন্দু থেকে 90 ডিগ্রি, এটা হচ্ছে না, এরকম আসবে 90 ডিগ্রি। এইরকম আসবে 90 ডিগ্রিটা কাছাকাছি, এইখানে ছেদ হবে। কেন? এটা 90 ডিগ্রি রাখতে হবে, এইটা 90 ডিগ্রি। এইখান থেকে এগুলোর ডিস্টেন্স তো সমান হবে, জানোই, ঠিকই আছে। এইবার যখনই তুমি এখান থেকে একটা বৃত্ত আঁকতেছ, সমবাহু কেন নিলাম? বললাম প্রত্যেক বাহু 60, প্রত্যেক বাহু 60, প্রত্যেক বাহু 60। বললাম ঠিক আছে 60। আমি বললাম এইটা মাঝেরগুলো উড়াই দাও। এখন কি আঁকতে বললাম? বললাম অন্তকেন্দ্র আঁকো। তোমাদের কিন্তু একটা বাদ দিলাম, অন্তবৃত্তটা, পরে এর মধ্যে অন্তবৃত্ত চলে আসছে। অন্তবৃত্ত ধর্মই হচ্ছে, তোমাকে বলি, অন্তবৃত্ত না তো অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র একটু বলে নিচ্ছি, তাহলে এটা বুঝতে পারবে। অন্তকেন্দ্র মানে কি? এরই একটা নাম হচ্ছে অন্ত। দেখো, এই অন্তকেন্দ্রকে বলে, সব ত্রিভুজ নিয়ে আলোচনা কিন্তু, হ্যাঁ, ত্রিভুজের অন্তকেন্দ্র। আচ্ছা, অন্তকেন্দ্র মানে হচ্ছে অন্তকোণ সমদ্বিখণ্ডককে বলা হয়। একে অন্তকোণ সমদ্বিখণ্ডক বলা হয়। তাতে তো আমার মনে পড়ে যায় যে কোণটাকে সমান 2 ভাগে ভাগ করব, কোণটাকে সমান 2 ভাগে ভাগ করব। তুমি বললা করলা, করলা, এরকমই কিন্তু তোমাকে এসে মিলিত হবে, ভালো মতো আঁকলে পরে। ঠিক আছে? এটা ছবিটা হয় নাই, এই ছবিটা হয় নাই, এটা বলতে পারছি। ছবিটা আমি একবার আবার এঁকে দিই, ছবিটা, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। দেখো, ছবিটা কিন্তু একটু ভালো মতো আঁকলে পরে মাইন্ড স্যাটিসফ্যাকশন তোমার নিজের হবে। আমিও চাই যে তোমাদের মাইন্ডটাকে স্যাটিসফ্যাকশন করাইছে। অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে মোটামুটি এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, আর একটু যেতে হবে, আর একটু যেতে হবে, আর একটু যেতে হবে, হইল কি? মোটামুটি মোটামুটি। তাহলে দেখো, অন্তকেন্দ্র মানে বলবো যাতে এইটা সমান 2 ভাগে ভাগ করে। তুমিই বলো, এইভাবে যাইতে 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 ও কোথায় ছেদ করবে? মোটামুটি এই জায়গা ছেদ করবে। কারণ তোমাকে বলি, কারণ তুমি জানো কিন্তু যেহেতু সমবাহু স্পেশাল আছে ধর্মের মধ্যে, এইখান থেকে এর ডিস্টেন্স, এইখান থেকে এর ডিস্টেন্স, এইখান থেকে এর ডিস্টেন্স সমান হয়, তার জন্য বাইরে ত্রিভুজ আঁকা যায়। আর এইখান থেকে এইটুক যদি 90 ডিগ্রি আঁকো তুমি, এইখান থেকে যদি তুমি এটা 90 ডিগ্রি আঁকো, তাহলে ভিতরেও তুমি একটা ত্রিভুজ আঁকতে পারবা। তারই নাম দিচ্ছে অন্ত। এটা অঙ্কনে আসে তোমাদের খুব, অন্ত কেন্দ্র। যেহেতু ভিতরে বৃত্ত আঁকা যায়, তার নাম হচ্ছে অন্তবৃত্ত। হ্যাঁ, আর অন্তবৃত্ত আরও কিছু কি আছে লিখে দিচ্ছি আমি, সেটা পরে আসো। আগে আমি বলতে চাচ্ছি যে পরিবৃত্তর যে এইটা যা হবে, এইটা যা হবে, এর দ্বিগুণ কেন? আগে 60 ডিগ্রি আগে বুঝে নিই। বললাম এইটা 60, যেহেতু সমবাহু 60 ডিগ্রি। এইটা কত? বলবা 60 ডিগ্রি। এইটা কত? বলবা 60 ডিগ্রি। অন্তদ্বিখণ্ডক আঁকছে মানে এইটা কত তুমি বলো? বলো 30 ডিগ্রি। অন্তদ্বিখণ্ডক, অন্তকোণ সমদ্বিখণ্ডকের নাম। কোনটাকে 2 ভাগে ভাগ করছো, তাহলে 60-এর অর্ধেক 30, 60-এর অর্ধেক 30। তাহলে এইটা যদি 30 আর এইটা 30 হয়, তাহলে এইটা কত? এই ত্রিভুজটার কথা খেয়াল করো, এটার নাম ও দাও, এ বি সি। আমি বললাম বি ও সি, বি ও সি, এই কোণটা বি ও সি, এই কোণটার 90 ডিগ্রি, 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 90 ডিগ্
এইটা কত হবে? এইটা তো 60, এইটা 60 হলে এইটা কত হওয়া উচিত? বললো ডবল 120। এবার দেখো 120 হয় কিনা। একটা ত্রিভুজ মানে 180, বলবো হ্যাঁ 180। 30 30 60। এই ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি কত হবে? তিনটা কোণ মিলে কত হবে? 180। 30 30 60, এই দেখো 120 হলো। তাহলে বুঝছো যে এইটার সাথে এইটা ডবল কেন হয়? এই যেহেতু বৃত্ত আঁকা সম্ভব হচ্ছে, পরিবৃত্তর ক্ষেত্রে ধর্মটা আসবে। এ যা হবে এইটাই এখানে আমি বলছি। দেখো এইটাই আমি এইখানে বলছি, এইটাই আমি এখানে বলছি। শীর্ষকোণ বিপরীত কেন্দ্রস্থ কোণ সম্পর্ক হচ্ছে এক্স তো 2x। যদি এইখানে 60 হয় তাহলে 120, এটা যদি 70 হয় তাহলে 140, ডবল। এটা বলছি? হ্যাঁ বলছি। এইটাও বলছি অতিভুজ বৃত্তের ব্যাস হয়ে যায়, বলছি। আর কি বলি নাই? বলি নাই এইটুকু শুধু। অন্তবৃত্তের বা অন্তকেন্দ্রের এরকে অ্যাঙ্গেল বাইসেক্ট বলে। অন্তকোণ সমদ্বিখণ্ডক, ত্রিভুজের প্রত্যেক কোণ সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয় তখন অন্তকোণ দেখালাম একটু আগে। আর প্রত্যেক বাহুর উপর লম্ব অঙ্কন করলে প্রত্যেক বাহু সমান হয়ে যায়, তাই ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত অঙ্কন করা যায়, সেই বৃত্তকেই বলে অন্ত ব্যাসার্ধ। আর এর একটা সম্পর্ক আছে, এই যে শীর্ষকোণ আর এরও তো বিপরীত কোণ তৈরি হচ্ছে না। এবার দেখো আবার ছবিটা, আবার ছবিটা দেখো তুমি। বললো আবার তুমি সমবাহুই আঁকো বুঝার সুবিধার্থে। বলে আঁকছি। ABC নাম দিছি, এর কোণ সমদ্বিখণ্ডক, এর কোণ সমদ্বিখণ্ডক যেখানে এসে মিলিত হবে তার থেকে এখান থেকে 90 ডিগ্রি আঁকতে হবে। এই মান যা হবে এখান থেকে এইটুকুর মান তা হবে, এইটুকুর মান তা হবে। এখানে আঁকছি যেমন তেমন করে বলে এই দিকে একটা ছোট বৃত্ত আঁকা যাবে। এইটাকেই বলতে চাচ্ছে তোমার হচ্ছে ছোট আর দ্বারা রেডিয়াস বন্ধবসত। সেটা তো জানছো, কিন্তু আরেকটা সম্পর্ক যেটা আছে সেইটা জানার চেষ্টা করতেছি আমি, সেইটাই এইখানে লিখছিলাম আমি। দেখো এই যে সময়টা এইখানে লিখছিলাম যে এই শীর্ষকোণটা, এই শীর্ষকোণটা, এই শীর্ষকোণটা যা হবে, এই ধরো এটা 60 ডিগ্রি। আবার বললাম এটা তো 60 ডিগ্রি, সমবাহু আঁকছি, বলে আঁকছি। এইটার কি হওয়া উচিত? বলবা এটা তো ডবল হচ্ছে। হ্যাঁ বাবা ডবল তো হচ্ছে, ত্রিভুজটা যদি সমবাহু না হইতো। এটা তো কোইন্সিডেন্ট, এটা তো কোইন্সিডেন্ট। অ্যাকচুয়ালি ধর্ম হচ্ছে দেখো 90 ডিগ্রি এর অর্ধেক, এই হিসাবে কিন্তু এটা 120 হবে। এটার যে 120 হবে 90 + 30। কেন বৃত্তান্ত? এটা মনে করো, মানে ভাইব না যে এটা 60, এটা 120 হয়েছে কেন? যদি ত্রিভুজটা এরকম হইতো, ধরো ত্রিভুজটা এরকম হয়ে গেছে, ধরো মনে করো ত্রিভুজটা এরকম হয়ে গেছে, বললাম এরও তো তুমি অন্তদ্বিখণ্ডক আঁকবা, এরও তো তুমি অন্তদ্বিখণ্ডক আঁকবা যেখানে আইসে মিলিত হবে। অন্তদ্বিখণ্ডক যেখানে এসে মিলিত হবে, এইটার সাথে এইটার কি এবার তাই সম্পর্ক থাকবে না। এইটা যদি 40 হয় তাহলে ভাববা এইটা 90 + এর অর্ধেক 110, এইটার অর্ধেক। এইটা দেখো কেন ওইভাবে লিখছি আমি, যে x ডিগ্রি জানো না, আর বলছি এইটার অর্ধেক +90 ডিগ্রি। তোমাকে ধরো কোনো সময় বলে দিল এই কোণটার মানই তোমাকে বলে দিল 110, বলল এইটা কত, এইটা বলে দিয়ে এইটা বলল, তখনই তুমি লিখতেই পারো। এইটা যখন বলে দিছে
বলছে হ্যাঁ বলছি। এইটা এই সিধা সিধি লিখবা, এইটা সিধা সিধি লিখবা কোনটা, বলবা যে x/2 90 ডিগ্রি কত 110 মান। যদি অ্যাকচুয়ালি এই তো ইকুয়াল না, এটা বড়, ইকুয়াল যদি করতে হয়, ইকুয়াল যদি করতে হইতো যে এই দুইটা মানকে আমরা ইকুয়াল করি, ঠিক আছে, এইটা তো অর্ধেক করবা +90, এ তো অলওয়েজ বেশি হচ্ছে। আমি বললাম দুজনকে সমান করো, তখন কি করতে হবে? দুইজনকে সমান করতে গেলে দেখো তোমাকে এটা 110 বলছে, এইখানে প্লাস তো এইখানে 90 ডিগ্রি মাইনাস, এইখানে অর্ধেক তো এইখানে 2 দিয়ে গুণ। এই সম্পর্কটা মনে থাকলে এটা বললেও তুমি এটা পারবা। এটা +90 ডিগ্রি ভাববা, ওইখান থেকে আমি 90 ডিগ্রি বিয়োগ দিব আর 2 দিয়ে গুণ দেবো। দেখো 110কে কি করব, এটা 110 জানি, এইটা কত জানি না, এইটা কত জানি না, বললাম এইটা সমান সমান কি করলাম 90 ডিগ্রি যোগ দিব। এই কোণটার মধ্যে এক্স এর সাথে কি করব, এক্সকে অর্ধেক করব, সরি 2 দিয়ে গুণ করব, অর্ধেক ছিল 2 দিয়ে গুণ, এখানে 90 ডিগ্রি প্লাস ছিল, এখানে -90 ডিগ্রি লিখে এইটা লিখে দেবো 110, তাহলেই চলে আসবে তোমার। দেখো সমান সমানে যা করতে হয় তার উল্টাটা করতে হয়। বললাম -90 পাশে আসলো, তাহলে কত লিখতা তুমি 90 200 লিখতা, আর ঠিক লিখলাম না এটা, দেখা চলো চলো অঙ্কে চলে যাই, এই অঙ্কটা তোমাদের লাগবে। চলো অঙ্কটা যখন যাবই তখন তোমাদের রিফ্রেশ করে নিই। তাহলে অত অবধি তোমাদের আমি বলছিলাম, এইবার দেখো এইটাও তোমাদের আমি বলছিলাম, এগুলো সব তোমাদের প্রশ্নে আসা অঙ্ক। কি কি দেখো, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি, ত্রিভুজটির অন্ত, দেখো ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। পরিসীমা মিন্স তুমি দেখো ও এইখানে কিন্তু একটা আরেকটা অন্তবৃত্তের ক্ষেত্রে আকার একটা প্রয়োজনীয়তা আছে, কোনটা তোমাকে আমি বলি। ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, আমি তোমাকে বললাম এটা কি আঁকবো, অন্তবৃত্ত আঁকবো। তার মানে তুমি জানো কোনটাকে সমান 2 ভাগে ভাগ করবো, বললাম কোনটাকে সমান 2 ভাগে ভাগ করবো, ধরো ভাগ করলাম, এই কোণটা যা, এই কোণটা তা, এই কোণটা যা, এই কোণটা তা, সমান থেকে ভাগ করলাম, করলাম বলে হ্যাঁ করছি। আমি বললাম এইখান থেকে এর ডিস্টেন্স নিয়ে যা হবে, এইখান থেকে এই ডিস্টেন্সটা তা হবে, সে যেইভাবেই হোক, সে যেইভাবেই হোক, এইভাবে তুমি একটা ছোট বৃত্ত আঁকতে পারবা। এইটার মান যা, এইটার মান তা, এইটার মান তা, ঠিক বলবা ঠিক। তুমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানো, ত্রিভুজটার নাম ABC, এই এটাকে ছোট হাতের এ দিয়ে দাও, বলো এটার নাম এ বাহু সম্পূর্ণটা, এই বিটাকে ছোট হাতের বি দিয়ে দাও, এই সিটাকে ছোট হাতের সি দিয়ে দাও। আমি বললাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি নির্ণয় করো, এটার নাম দিয়ে দাও তুমি ও, অভিনতচ্ছেদ করছে। আমি বললাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল করো, তাহলে তুমি কি বলতা, বলতা হাফ, বলতে হ্যাঁ হাফ। ভূমি, এই যে ভূমি, ও সরি এই যে ভূমি, সরি সরি এই যে ভূমি, বললো হ্যাঁ ভূমি, এই যে উচ্চতার প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল করো। মানে এবার এ ওই গেল বইটা, এইখান থেকেও তোমাকে কৌণিক বিন্দু আঁকতে হবে। বললাম এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এ ও সি, এ ও সি তিনটা ত্রিভুজ, একটা এইটা, একটা এই
একটা হচ্ছে এইটা, তাই বললাম হাফ ভূমি ইন্টু উচ্চতা, তো ছোট হাতের আর, বললা হ্যাঁ। এইটা কত, বলবা হাফ, ভূমির মান কি বি, উচ্চতা কি সেই আর। এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো এ ও বি, বললা হাফ, ভূমি কত সি, আরে উচ্চতা কত, উচ্চতা তো সি আরই। এইখান থেকে আমি তোমাকে বললাম তুমি আর কমন নাও, পড়ে থাকলো কি, বললাম আর আর হাফও কমন নাও, আর কমন না হাফও কমন নাও, পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, তাহলে আর মানে তো আর, আর এই যে এ বি সি মানে পরিসীমা, তাকে অর্ধেক করে দিচ্ছি মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে আর ইন্টু কি লিখতে পারি, একটা অর্ধ পরিসীমা। এইটাই কিন্তু এইখানে খাটছে, এইটাই এইখানে কিন্তু আসছে। তাহলে একটা ত্রিভুজের পরিসীমা 32, ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল, আরে বাবা অন্তবৃত্ত বলছি, তখনই মাথায় তোমার কি ঢুকবে, অন্তবৃত্ত বলছি মানেই তোমাকে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটার ক্ষেত্রফল সূত্র কি দেখলা, বড় ত্রিভুজটা যা হচ্ছে দেখালাম, কিন্তু তোমাকে আমি ছোট্ট করে আবার দেখাচ্ছি, দেখো এই বড় ত্রিভুজটার ধরলাম এইটা অন্তকেন্দ্র, এইটা অন্তকেন্দ্র, বললা হ্যাঁ, আঁকাটা বললাম এইখান থেকে যোগ দিয়ে দাও, বললাম এই ত্রিভুজটারও ব্যাসার্ধ আর, এই ত্রিভুজটার ব্যাসার্ধ আর, এই ত্রিভুজটার ব্যাসার্ধ আর, অর্থাৎ এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, যে অর্ধ পরিসীমা দেখা যাচ্ছে এ, এই বি আর সি, অর্ধ পরিসীমা ইন্টু আর হচ্ছে কিনা, তাহলে এইখানে এইটা কাজে লাগাবো, এইটা এইখানে কাজে লাগাবো, তখন তাড়াতাড়ি চলে গেছেন ছবির সাহায্যে বোঝাচ্ছি। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু টাইপ অফ 3, ঠিক আছে। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ পরিসীমা মানে কি, তাহলে অর্ধ পরিসীমা, হাফ পরিসীমা ইন্টু আর, তাহলে হাফ পরিসীমা মানে একবারে অর্ধ পরিসীমা বলা যায়। অর্ধ পরিসীমাকে কি বলে চিহ্নিত করা হয়, বলবা এস দ্বারা, মানে কেন, এসতে সেমি প্যারিমিটার বলা হয়। তাহলে 32 যখন তো পরিসীমা বলছে, তাহলে অর্ধ পরিসীমা কত, বললা 16, 16টা কি এস, অর্ধ পরিসীমা। বলছে ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল এত, তো অন্তবৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে এখান থেকে তুমি কার মান পাবা, বলবো আমি এখান থেকে আর এর মানটা পাবো। ক্ষেত্রফলের সূত্র কি, বলবা পাই আর স্কোয়ার সমান সমান কত, বললা 385। বললাম এই 7 এখানে যে, আচ্ছা তুমি এইটা দেখেই বুঝে গেছিল যেটা 11 দিয়ে ভাগ যাবেই, কেমন, তাহলে কত দিয়ে দিব, বলবো 11 দুগুণ 22, 3 11 33, 5 11 55, হয়েছে, বলা হয়েছে, ঠিক আছে। তো অর্ধ পরিসীমা ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল, অন্তবৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর এর মান জানো না, না জানি না, এখন তো বের করতে চাচ্ছি, 22/7 আর স্কোয়ার রাখলা, তাহলে কি হলো তোমার, আর স্কোয়ার রাখলে পরে বলবা 35 গুণন 7, আর নিচে কত আসলো 11 দিয়ে, 11 দুগুণ 22, আর 11 দিয়ে 3 11 33, 5 11 33, হ্যাঁ 5 11 55, এই 7 চলে গেল উপরে, এইটা নিয়ে আসলো তোমার নিচে। বলবা আর এর মান কি আসলো, বলবা তাহলে আর কি করবো, তুমি আর এর মান তোমাকে বাইর করতেই হয়, তাহলে এইটাকে তুমি 7 গুণন 5 বলতে পারতা, এটাকেও 7 বলতে পারতা, এটাকেও 2 বলতে পারতা। এবার আর লিখতে চাচ্ছ মানে একবারে বর্গমূল করে দিই, স্কোয়ার তুলে দিলাম,
বর্গমূল করে দিলাম। তাহলে 2টা 7-এর বদলে একটা 7, বললো হ্যাঁ। 5 তুলতে পারবা না, এইটা তুলতে পারবা না, বললো ঠিক আছে। ক্ষেত্রফলের সূত্র কি? তুমি একটু আগেই বললাম, ক্ষেত্রফল হচ্ছে অর্ধ পরিসীমা ইন্টু হাফ পরিসীমা ইন্টু আর। আর এর মান তো পাইছো গো, 7√5/√2। √2কে তুলতে গেলে কি হয়? একো √2 দিয়ে গুণ, একো √2 দিয়ে গুণ। √2 2, 2 দিয়ে 8 দুগুণ 16, 2 দিয়ে 8 দিয়ে 7 8 56, √10 হচ্ছে 56, হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, যদি কাটাকাটি ভুল না হয়ে থাকে। দেখিনি, অর্ধ পরিসীমা 16 হবে। ক্ষেত্রফলের সূত্র মনে করবা এইটা, হাফ পরিসীমা ইন্টু ব্যাসার্ধ। এই পরিসীমাটাই তোমার কার কাজ করতেছে? ভূমির কাজ করতেছে। অর্ধ পরিসীমাটা ভূমির কাজ করতেছে, বললা হ্যাঁ। হাফ পরিসীমা, টোটাল ত্রিভুজটার অর্ধ পরিসীমা হয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, তিনটা ক্ষেত্রফল যোগ করে তুমি কি কমন নিচ্ছ? হাফ আর কমন নিয়ে 1 + 1a 1b 1c, ঠিকই আছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ পরিসীমা ইন্টু আর, তাহলে 56√10। তাহলে এই ধরনের আরও একটা অঙ্ক আছে। তাহলে দেখো, অন্তবৃত্ত পরিবৃত্তের উপরেই কিন্তু অনেক কিছু আসে তোমার। দেখো আবার মধ্যমা মানে কি? মধ্যমা মিনস হচ্ছে মধ্যবিন্দু। এইটা 2 অনুপাত হয়, একটা 1 অনুপাত। যাই হোক না কেন, এর প্রত্যেকের ক্ষেত্রফল সমান হয়। বলো কেন হয়? এইটা টাইম নিয়ে নিবে, এই ব্যাখ্যা আমি দিব, এটাই ভালো জিনিস। তাহলে এইটার প্রমাণও তুমি শিখবা। কিন্তু মধ্যবিন্দু বলতে কিন্তু শুধু জ্যামিতির মধ্যেই সীমা থাকে না। বলবা রাশিবিজ্ঞান যে তোমার চ্যাপ্টারটা আছে, ওর মধ্যেও কিন্তু মধ্যবিন্দুর ব্যাপারটা আছে। ক্লিয়ার? এটা তো অ্যাকচুয়ালি প্রমাণ করে বলছে। প্রমাণটা আমি চাই, প্রমাণের আগে আমি তোমাদের ক্ষেত্র কেন হয় এটা বলে দিতে পারবো। কিন্তু প্রমাণ দেখাইতে গেলে টাইম নেবে, ছাড়ো। ত্রিভুজের 3টি মধ্যমা সমবিন্দু, এটাও জানো। তবে এইটা আমাদের তোমার একটু দেখা দেওয়া উচিত। কেন বলো তো? এই যে আমি তোমাকে বললাম যে শীর্ষবিন্দু 90 ডিগ্রি কি লম্ব কেন্দ্র, কিন্তু এও 3টা বিন্দুতে মিলিত হবে একটা জায়গায়। এরও তো 90 ডিগ্রি যখন আঁকবা, এইখানটায় 90 ডিগ্রি, এও একসাথে মিলিত হবে। প্রত্যেকটার লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র, এর ক্ষেত্রে ভর কেন্দ্র, মধ্যমার ক্ষেত্রে আর কি একটা আছে অন্তকেন্দ্র। 3টাই কেন অন্তকেন্দ্র? 3টাই কিন্তু একটা বিন্দুতে মিলিত হবে। কেন হয় এটা জানার দরকার আছে। এবার ত্রিভুজের এইটা একটু বলে দিই। কোনো ত্রিভুজের মধ্যমা 3 সংখ্যা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কি তুমি প্রমাণ করবা সেটাই দেখে নাও। তোমাকে অত বাকি তুমি লিখে নিবা, কি লিখতে হয় দেখে নাও। শর্টকাট টেক্সটটা দেখে নাও, কি তুমি কিভাবে মনে রাখবা। তুমি জানো মধ্যমা তুমি ধর্ম এতক্ষণ ধরে বলে গেলাম যে এইটা যদি 2 ভাগ হয় তাহলে এইটা 1 ভাগ হবে। তার মানে বুঝে যাচ্ছিল যে এই দিক দিয়ে যাইতো, ঠিক জাগত মধ্যমা যায় মধ্যমা। এইটুকু জানতাম? বলে হ্যাঁ জানতাম। তো বললাম যে আমি এই 2টা মধ্যমা আঁকলাম, গেলাম, এটা ধরো মাঝখানে যাচ্ছে দিচ্ছে, কথা আর একটু ছোট্ট। এইটাও যে দেখো 2টা এই পাশ থেকে একটা যাচ্ছ, এই পাশ থেকে একটা যাচ্ছ, 2টা তো তোমাকে ছেদ করবেই। ওইটা তো এখানে না ছেদ করে এইভাবে যাইতে পারতো না। বলছে এইটা কেন যাবে, এইটাই ফ্যাক্ট বলছে এখানে, এর মধ্যে দিয়ে কেন যাবে। তুমি যে এই যে 2:1 জানছিলা, ওইটাই মাথায় রাখবা।
যে আমি এবিসি ত্রিভুজ বলবা, ধরা যাক এবিসি ত্রিভুজ জি বিন্দুতে ছেদ করছে, বলবা জি কে বর্ধিত করলাম যা ডি বিন্দুতে ছেদ করে। যদি তুমি প্রমাণ করে দিতে পারো যে এই ডিটা বিসি এর মধ্যবিন্দু, তাহলে তো প্রমাণ হয়ে গেল। তুমি তো এটা মধ্যমা আঁকছোই, বলছো এটা মধ্যমা আঁকছি, এটা মধ্যমা আঁকছি বলছো, কিন্তু আর এইটা মধ্য না, বলছো এটাকে যোগ করে বর্ধিত করছো। তোমাকে তো বলছে এই ত্রিভুজের তিনটি ত্রিভুজ, কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু কেন একটা জায়গা মিলিত হচ্ছে কেন? তাই আমি বললাম এটা 2, এটা 1 জানি, ওইটা তুমি জানোই। তুমি কি করো এই ধর্মটা থেকে, কিন্তু তোমার কাজে লাগবে না। তোমাকে এই দেখো ছোট জিনিস জানলে কত সুবিধা। বললা একেও 2 করে নাও, এটা 2, বললা এইটা 1, তাহলে এইটা আর একটু, এইটা 1, এটা মানে এটাকে বলবা বর্ধিত করলাম, বর্ধিত করলাম বলবা। এডি বাহুকে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে এজি সমান সমান জি এইচ হয়। বললা ঠিক আছে। পরে এইটা বললা যোগ করে দিলাম, অঙ্কনে বলবো এটা যোগ করে দিলাম। বলে হ্যাঁ যোগ করে দিচ্ছি। এটা কিসের ছবি আসলো এখন? বলবা বিজিসিএইচ একটি সামন্তরিক। সামন্তরিকটা কিভাবে প্রমাণ করবা? দেখো সামন্তরিকটা আবার তোমাকে মধ্যমার ধর্ম লাগবে। তুমি জানতে আরেকটা ত্রিভুজ, মধ্যমাটা খুব ইম্পর্টেন্ট বলে মধ্যমাতে আর রয়ে গেছি। এই যে বড় ত্রিভুজটা আছে তোমার, এই যে বড় ত্রিভুজটা যে তোমার আছে, এই যে বড় ত্রিভুজটা যে তোমার আছে, এই যে বড় ত্রিভুজটা যে তোমার আছে, এই যে বড় ত্রিভুজটা যে তোমার আছে। এবার যেহেতু এ জি ইকুয়াল টু জি বলছো, তাহলে জি কি হচ্ছে? এ এইচ বাহুর মধ্যবিন্দু। তুমি বলছিলে এইটা 1, এইটা 1 করে আঁকছিলাম। এ জি যা, তাহলে বলো এই বড় ত্রিভুজটার এ মধ্যবিন্দু, এ বি এইচ ত্রিভুজ এ বি এইচ, ত্রিভুজ এ বি এইচ এর মধ্যবিন্দু এটা। যেই মধ্যবিন্দু বলছো, আর একটা তোমার জিনিস মনে পড়ে যাবে, কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু, ধরো এর মধ্যবিন্দু এটা নিলা, এইটার মধ্যবিন্দু, দেখো তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হচ্ছে, মানে এইটার সাথে সমান্তরাল হচ্ছে এবং অর্ধেক হবে, এখানে অর্ধেকটা কাজে লাগবে না তোমার, সমান্তরাল তো হচ্ছে। আচ্ছা আরও মাইন্ড স্যাটিসফ্যাকশন দরকার আছে, করো। বললাম এই দুইটার মধ্যবিন্দু আঁকো, বললাম এইটার মধ্যবিন্দু তো আছে আর এইটার মধ্যবিন্দু মোটামুটি বুঝছো, হ্যাঁ। তো তুমি বলো এইটা দিক দিয়ে গেলো, তো এইটা একদিকে সমান্তরাল হচ্ছে কিনা? বলে হ্যাঁ। এই ধর্মটা এখানে লাগবে যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সমান্তরাল, তৃতীয় বাহু সমান। তার মানে এই যে এই ত্রিভুজটার মধ্যবিন্দু, তাহলে এইটার সাথে এইটার সাথে এইটার সাথে এইটার সমান্তরাল হয়ে যাবে। কেমন? ঠিক একইভাবে এই ত্রিভুজটার কথা ভাববা, তখন বলবা এইটার সাথে এইটা সমান্তরাল হয়ে যাবে। থার্ড অপশন কি রাখবা? থার্ড অপশন তোমার হাতে থাকবে, সেটা হচ্ছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কোনো সামন্তরিক আঁকছো, এর যে কর্ণ দুইটা আঁকবা তুমি, সেটা কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এটা তো কর্ণ দেখা যাচ্ছে সমান্তরিকে, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। কর্ণের ওই কথাটা বলে বলবা তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু সমদ্বিখণ্ডিত করে যদি বলবা সমান দ্বিখণ্ড, তাহলে বুঝবা এইটা কেন করলাম, যে এইটা উপপাদ্য আসার খুব চান্স বেশি। আচ্ছা দেখো আবার আবার তোমার ওই টপিক্সের উপরে আসছে কি বলছে, এবিসি একটা ত্রিভুজ, আর ত্রিভুজ আঁকছি, এবিসি একটা ত্রিভুজ, বলছে এডি মধ্যমা। আচ্ছা মধ্যমা, মধ্যবিন্দু, হ্যাঁ এডি বলে দিল মধ্যমা। মধ্যমা কি বলছে? জি বললো ভর কেন্দ্র।
আচ্ছা তুমি জানো এটা 2 ভাগ হইলে এটা 1 ভাগ হয়, তাহলে মনে মোটামুটি বুঝে গেছো এরম হয়ে যাবে, এই হয়ে যাবে। বলছে এডি মধ্যমা, জি হচ্ছে ভরকেন্দ্র, এটার নাম দিয়ে এসেছে ভরকেন্দ্র জি। এই ভরকেন্দ্রটার নাম দিল কি? জি। বলবা আরে ইয়ার, এই ভরকেন্দ্রের নাম দিল কি? জি। এবার তোমাকে বলে বসলো কি, এটা বলছে এটা সমান বলে বলছি। ভরকেন্দ্র বলছে আচ্ছা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটার আচ্ছা সমবাহু বলছে গো, সমবাহু বলছে, প্রত্যেকটা বাহু সমান, 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 প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, ঠিক আছে। এইটা 3√3, প্রত্যেকটা বাহু সমান হলে জানো আঁকাটা একটু এইভাবে আসতো, সমবাহু ত্রিভুজটা আঁকাটা হইলই না। এইটা যা হবে এইটা তা হবে, এইবার এইটা এইখানে হবে। তার মানে এই যে এডি মধ্যমা যে আঁকবা, এইটার এটা সমান হয়ে যাবে এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, মধ্যমা মানে 90 ডিগ্রি হয়ে যাবে। বলবো হ্যাঁ 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা জি বলছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র যেন 2:1 হয়, তাহলে এরকম ভাবে চলে গেলে মধ্যবিন্দু হয়ে যাবে, এটা আসার দরকার নেই। তোমাকে বলছে এইটার নাম জি দিছো, বলে হ্যাঁ জি দিছি। বলছে বাহু, প্রত্যেকটার বাহু কত? 3√3, বলে 3√3। বলছে এই জি এর দৈর্ঘ্য কত? এইটা 2 হলে এটা 1, তাহলে উচ্চতাটা বাইরে করলে তো হয়ে যাচ্ছে। এডি তো উচ্চতা, বলো এডি তো উচ্চতা। এবার উচ্চতা ভুলে গেছো, চিন্তা নাই, পিথাগোরাসকে সঙ্গে সঙ্গে স্মরণ করে নেবা, পিথাগোরাসকে স্মরণ করে নেবা, পিথাগোরাসকে স্মরণ করে দাও, সিধা 90 ডিগ্রি আইকে। এবার এইটা কথা ভুলে যাও, এই কথাটা চিন্তা করো যে আমার এইটা এ থাকলে এও এ, এটা নিশ্চয়ই a/2। আমি তো আগে শর্টকাট করাই দিচ্ছি যে এর সূত্র হবে √3/2 ইন্টু এ, কিন্তু ভুলে গেছো, তাহলে এইভাবে আসো, এইটা √3। বলবো এইটা কত? আমি তো এইটাই চাচ্ছি। বলবো এই উচ্চতা সমান সমান পিথাগোরাস কি বলছে যে একটা বর্গমূল করো, বর্গমূল করে অতিভুজ স্কয়ার মাইনাস করে দাও ভূমি স্কয়ার। তাহলে কি দাঁড়াইলো? উচ্চতা সমান সমান, বলবা এইটা তো এ স্কয়ারই হচ্ছে, এইটা তো এ স্কয়ার 2 × 4 হচ্ছে, বর্গমূল ছিলই তোমার হাতে। বলে হ্যাঁ ছিলই আমার হাতে বর্গমূল। তাহলে 4a² থেকে স্কয়ার বাদ দিলে বলবা 3a²/4 হচ্ছে, বর্গমূল তোমার হাতে ছিলই। তাহলে এর বর্গমূল তো উঠাইতে পারলা, 4-এর বর্গমূল তো তুলতে পারলা, 3-এর তো তুলতে পারলাম না, সেটাই তো বললাম √3 এটা। বললো চলো এইবার তাহলে পুট আপ করি। বলে হ্যাঁ পুট আপ করি। তাহলে এখন তুমি জানতেই গেছিলা যে এডির মান হচ্ছে √3/2 ইন্টু এ, এর মান তো জানতা, এর জায়গায় এর মানটা বসায় দাও 3√3। 3√3 হলে কি হচ্ছে? √3 একটা 3, আগেও বলছি আবার বলছি, √3 একটা 3, 3 3 9 হচ্ছে 2, 9/2 কার মান? এইটাই কিন্তু অনেকে ভুল বুঝে, সম্পূর্ণটার মান। তাহলে 3 অনুপাতের মান, 3 অনুপাতের মান, বা তুমি এরকমও ধরে নিতে পারো যে 2x প্লাস এক্স, এটা বলছিলাম তোমার দেখাইছিলাম, বাকিটা বুঝে গেছো। 2x + 1x কত? 9 গুণ করলে 9/2, তাহলে x সমান সমান করে যোগ করলে তো 3x হইতো, এই 3 গুণ ভাগ হয়ে যেত, 3 3 9। এইটা কি হচ্ছিল? 9/2 হচ্ছে। বলবো হ্যাঁ 9/2। তাহলে বলবা কার মান? 2x আর 3x এর মান তো 9/2। তাহলে x এর মান কত? 3 3 কাটে দাও, x সমান সমান কত হলে বলবা 3/2। তোমাকে এইটা চাইছি কি? তাহলে এইটা হইতো, চাইছি তো 2x, x এর মান তো পাইছো, 2x এর মান পুট আপ করে দাও, 3/2, 2 2 কাটলা 3। এইটাই তো এত শর্টকাট করে আমি বলছি তখন, এখন একটু ব্যাখ্যা দিয়েই বললাম। এইটা তো তোমাদের বললাম কোইন্সিডেন্ট ঘটবে। এইবার বুঝছো তো সব ভাঙা চিড়িয়ে? এইবার নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, যে যখনই তোমার মাথায় এখানে কি ক্লিক করবে যে যেহেতু সমবাহু,
তো সমবাহু ত্রিভুজের ধর্মই হচ্ছে কি? সমবাহু ত্রিভুজটা ভালো মতো আঁকা হইল না, চলো এটা বড় হয়ে গেল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের কোইন্সিডেন্ট মানে এর আঁকাটা মনোপত্তর হইল না গো, এটা আবার বলতেছি, খুব ইন্টারেস্টিং কিন্তু এই জায়গাটা একটু, চলো এরকম করে দিয়ে দিলাম মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য। আচ্ছা, এইবার দেখো, তুমি জানো এটা 3 ভাগ হলে এটা 2 ভাগ হবে, আর এইটা 90 ডিগ্রি হইতে বাধ্য হবে, এইটা সমান সমান হইতে বাধ্য হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ। বললো হ্যাঁ বুঝে গেছি, এইটার মান 90 ডিগ্রি হয়ে গেছে, মানে এইটা দিয়ে একটা ছোট বৃত্ত আঁকতে পারবা, এটা ছোট আর। বলবা এইটার মান তো আর এগুলোর মান তো সমান হবে, এইটা হচ্ছে বড় আর, তাহলে বড় আর। বলবা ঠিক আছে, এটা ছোট আর এটা বড় আর, এটার মান 2 তো এটার মান 1, এইটুকু জানছো। তাহলে এর মান 2 আর, তাহলে এটার মান আর। বলছে তাদের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র কি? পাই বড় আর স্কোয়ার, আগে পরিলিখিত বড় আর স্কোয়ার ইস টু পাই এই যে ছোট আর স্কোয়ার। দেখো এই 2:1 ধর্ম উপরে আসছে, এটার মান 2x হলে 1x, তাহলে বড় আর স্কোয়ার যা কি লিখবো? বড় আর স্কোয়ার, আর ধরলে পরে এটাকে আর ধরলে 2 আর, তাহলে এটা কি লিখবো? পাই পাই তো কাটা, আর এর জায়গায় কি লিখবো? 2 আর এর উপরে স্কোয়ার, পাই পাই তো কাটা, আর স্কোয়ার জায়গায় শুধু আর স্কোয়ার। এটার মান যদি 2x ধরো, তাহলে এটার মান তো তোমাকে x ধরতে হবে, x কাটা, সরি এটা এখন এটা ভুল বললাম, এটাকে বর্গ করতে হবে তোমার, 2 2 4, আগে এরকম করে লিখে নিবা, বুঝে গেছো? 2x এর উপরে স্কোয়ার ইস টু, এটা 2 বার দেখাচ্ছি ওই জন্য আর ইচ্ছা করতেছে না, তাহলে বুঝে গেছো এটা হয়তো 4x স্কোয়ার, আর এটা হয়তো x স্কোয়ার, কাটাকাটি গেলে 4:1, এটা হয়তো এর আগেও দেখাচ্ছি আমি এটা। এই যে লম্ব কেন্দ্র হইলে দেখাচ্ছি, তাহলে বুঝে গেছিলাম এইটা যেহেতু বলছে বিএসি একটা ত্রিভুজ, এই যে লম্ব কেন্দ্র মানে বুঝে গেছো 90 ডিগ্রি বলছে বিএসি, এই কোণটার মান তোমাকে বলে দিচ্ছে BAABC, তোমাকে চাই বসছে কোনটা BOC, এটা ও বলছে কেন্দ্র, দেখো ও এটা চাইছে, বলছি এইটা যা হয় কি হয় তার এইটার অর্ধেক প্লাস 90, তাহলে কত? 110 ডিগ্রি, যেটা এইখানে ছিল। কেন হয় এটারও ব্যাখ্যা আছে, কিন্তু অনেক টাইম মিলবে। তাহলে একটা ত্রিভুজের পরিসীমা, এটা তো আলোচনা হলো, 2 বার টুকা হয়ে গেছে, এটা 2 বার টুকা হয়ে গেছে। এইটা ভালো একটা ব্যাপার যে তুমি যদি কোনো ত্রিভুজ আঁকলা, ভালো কথা, তুমি একটার মধ্যমা আঁকলা, ভালো কথা, আর একটার মধ্যমা আঁকলা না, বলতে এইবার তুমি তো পরের মধ্যমাটা আঁকলে জানো 2 ভাগে ভাজতো, বলছে মধ্যবিন্দুতে যাচ্ছে, আমি পরেরটা কি যাচ্ছি? মধ্যবিন্দু দিয়ে। এইটাকে মধ্যমা আঁকলা, এইটাকে মধ্যমা আঁকলা না, তুমি বললে এটাকে মধ্যবিন্দুতে ঠেকে চলে যাচ্ছ তুমি, তাহলে এইটা হয় 1, এইটা হয় 2। এইটা প্রমাণের জন্য তোমার বইয়ে আসে, সেই ছবিটা আমি তুলছিলাম। এখান থেকে একটা অঙ্কন করতে হবে, অত জানার দরকার নেই, তোমাকে তো অঙ্কটাই করতে বলছিল, এটাও আমি দেখাইছি তোমাকে, ছাড়ো আজকের মতো। ও না না, আরেকটা যে তোমার তো এইগুলো আমি আলোচনা করছি আগের চ্যাপ্টারই। এবার ধরো তোমাকে আমি জিনিস কয়েকটা দেখাই দিই, এবার একটু বীজগণিত আর পরিমিতি দুইটা ছিল, ওইটা করাই দিচ্ছি, পিছন দিক থেকে করাচ্ছি, একবার এটা বাকি ছিল তোমার। 196 ক্ষেত্রফল একটা কি বলছে তোমাকে, এত বর্গাকার ক্ষেত্রফল, বর্গাকার দ্যাটস মিন এই বর্গাকার, ঠিক আছে, 4টা বাহুই সমান, তার থেকে কি করছো, 4টা সর্ববৃহৎ বৃত্তাকার, সব থেকে বড় বৃত্তাকার তুমি কাটি নিচ্ছ, সব থেকে বড় বৃত্তাকার কেটে নিচ্ছ, তার মানে কি এইটা যদি হয় কত? 196, মানে বুঝে গেছো বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র কি? বলবা বাহু স্কোয়ার সমান সমান 196, তাহলে বাহু সমান সমান কি? বলবা এই বর্গমূল করবা এর 14 14 196, 15 15 225, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখান থেকে এই সম্পূর্ণটা তো 14, তাহলে এইটুকু কত? বলবা 7, তোমাকে বৃত্তের ব্যাসার্ধ তারও অর্ধেক, তার মানে বুঝে গেলা
ব্যাসার্ধ তোমাকে বলছে বৃত্তাকারের প্রতিটি পরিধি, তার মানে এ হয়ে গেল 3.5। ঠিক আছে, তাহলে সূত্র কি? বৃত্তের সূত্র 2 পাইয়ের মান 2 পাই আর এর মান তো পাইছো 3.5। বললা এটা দিয়ে কাটে দাও, কত হয়? এই দুটা, এটা দিয়ে কাটলে কিন্তু এটা 7 হয়। 35 × 70, একটা দশমিক পরে 7, তাহলে 22 হয়ে গেল, প্রতিটা 22 হয়ে গেল। 2 পাই আর টোটালটা 14, তাকে অর্ধেক করলা 7, সেটা তো ব্যাস হয়ে যাচ্ছে। আবার ব্যাসার্ধ করবা, তাহলে 3.5, 2 পাই আর এই দুইটা গুণ করলে 7, 7 7 কাটা 22 অ্যান্সার। আচ্ছা, তারপরে একটা ছিল, এটা তো করাইলাম আগেই, ট্রাপিজিয়ামটা। ট্রাপিজিয়াম দেখো, ট্রাপিজিয়ামটা একটা ভালো জিনিস। ট্রাপিজিয়াম দেখো, ট্রাপিজিয়াম কাকে বলে, এটা একটা ভালো ইন্টারেস্টিং চ্যাপ্টার কিন্তু ট্রাপিজিয়ামটা। চলো ট্রাপিজিয়ামটা পরে করাই দেবো। ট্রাপিজিয়ামটা আমি তোমাদের পরে করায় দিচ্ছি।